প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পত্রে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা প্রথম পত্রের গদ্যাংশের গল্প নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে তোমাদের বাংলা সাহিত্যের বিভিন্ন শাখা বিন্যাস নিয়ে আমি কিছু বিষয় দৃষ্টি আকর্ষণ করছি। তোমরা জানো যে শহীদ থেকে সাহিত্য শব্দটির উৎপত্তি, যা কিছু সমৃদ্ধির সহিত, যা কিছু কল্যাণের সহিত, যা কিছু মানবতার সহিত, মানবিকতার সহিত, সত্য সুন্দর শিবের সহিত, শ্লীল অশ্লীলের বিবেচনা বোধের সহিত, সেটাই হচ্ছে সাহিত্য। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে সাহিত্য হচ্ছে নরনারী প্রেম, ভালোবাসা, এটি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু সাহিত্য শুধুমাত্র এর মধ্যেই সীমাবদ্ধ এমনকি ভাবলে চলবে না। সাহিত্য এখন ব্যাপক একটি পরিসর। এই পরিসরের মাধ্যমে আমরা ব্যক্তি মানুষের অধিকার নিয়ে কথা বলি, ব্যক্তি মানুষের চাওয়া পাওয়া নিয়ে কথা বলি, বঞ্চিত মানুষকে নিয়ে কথা বলি, মেহনতি জনতাকে নিয়ে কথা বলি। আমরা অসুন্দরের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি এবং যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, যার মাধ্যমে দেশমাতৃকার সেবা করা যায়, সে সকল বিষয় নিয়ে সাহিত্য কথা বলে। এই জন্য বলা হচ্ছে যে শহীদ থেকে সাহিত্য, যা জীবনের সমস্ত বিষয়ের সাথে নানাভাবে যুক্ত, সেটাই হচ্ছে সাহিত্য। বাংলা সাহিত্য আমাদের একটি গর্বের বিষয়। এই গর্বের জায়গা এই জন্যই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বিশ্ব সাহিত্যের সাথে বাংলা সাহিত্যের একটা সেতুবন্ধ তৈরি হয়েছে। সেই জন্য আমরা অনেক বেশি গর্বিত। তোমরা জানো যে সাহিত্যে অনেকগুলো শাখা রয়েছে। এর একটি অন্যতম শাখা হচ্ছে কবিতা, প্রবন্ধ, গল্প এবং নাটক, উপন্যাস। আমরা আজকে আমাদের পাঠ্যভুক্ত এই সকল বিষয়গুলো বিভিন্ন সময় আমাদের শিক্ষকবৃন্দ আলোচনা করবেন। তার আগে আমাদেরকে এই বিষয়ে একটু ধারণা নেওয়া বলে সম্ভব বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হাই স্কুল লেভেলের একটা অবস্থান থেকে উচ্চশিক্ষার দ্বারে এসে দাঁড়িয়েছ। এই পর্যায়ে এসে তোমাদের চিন্তনে একটা পরিবর্তন আসা দরকার এবং তোমরা নতুন আঙ্গিকের সাথে পরিচিত হবে, নতুন জানার সাথে পরিচিত হবে। এই জানার যে আনন্দ, সেই আনন্দটাকে তোমরা উপলব্ধি করতে হবে। সেই উপলব্ধি থেকেই তোমাদেরকে তোমাদের জানা এবং বুঝার পরিসরকে আরও ব্যাপ্ত করতে হবে। কবিতা বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ আদি শাখা। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, সেই থেকেই বাংলা কবিতার যাত্রা। বলা হয়ে থাকে যে কবিতাকে ভালোবাসে না, সে মানুষ খুন করতে হবে। কবিতা মানুষের অধিকার আদায়ের জন্য ভূমিকা রাখে। এই জন্য কবি নজরুল বলেছেন, কে আছে জোয়ান, হও আগুয়ান, হা কিছু ভবিষ্যৎ। আমাদের এই তরুণ সমাজকে ভবিষ্যৎ হাতছানি দিয়ে যাচ্ছে যে তোমরা নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তোলো। তোমাদের মাধ্যমে দেশ জাতি যেন মানব সম্পদের সন্ধান পায়, সে প্রত্যাশা জাতি করে আমরাও করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মা বাবা তোমাদেরকে অনেক প্রত্যাশা নিয়ে আমাদের এই বৃহত্তর নোয়াখালীর বৃহত্তর বিদ্যাপীঠ নোয়াখালী সরকারি কলেজে পাঠিয়েছেন। তোমরা যেন প্রত্যাশা এবং প্রাপ্তির যেন তোমাদের সমন্বয় হয়, অর্থাৎ তোমরা যা নিয়ে এসেছো তা নিয়ে যেন যেতে পারো, সে বিষয়ে তোমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই জন্য আমরা তোমাদের প্রতি আকুল আবেদন রাখবো, বিনীত আবেদন রাখবো, তোমরা ক্লাসগুলোর প্রতি বিশেষ যত্নবান হবে এবং ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে, প্রশ্ন করবে এবং প্রশ্নের মাধ্যমে জানার চেষ্টা করবে। তাহলে আমরা যাচ্ছি যে কবিতা হচ্ছে ছন্দবদ্ধ একটা প্রয়াস এবং কবিরা শব্দকে নিয়ে খেলা করে, শব্দের মালা গাঁথেন, তসবি গাঁথেন।
এবং এই ক্ষেত্রে ছন্দের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সবাই বাংলা ছন্দের দিকে মনোনিবেশ করেছেন। যদিও আজকের এই যুগে বাংলা কবিতা শুধু ছন্দের মধ্যে সীমাবদ্ধ নেই। বাংলা ছন্দ তোমরা জানো প্রধানত 3 প্রকার: অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং স্বরবৃত্ত। এই 3টি ছন্দের ব্যবহার আমরা কবিতায় দেখি এবং তোমাদের পাঠ্যভুক্ত বইয়ের মধ্যে কবিতাগুলো এই 3 ছন্দেই বিশেষভাবে রচিত হয়েছে। তাহলে আমি বলেছিলাম যে কবিতা ছন্দবদ্ধ একটি প্রয়াস এবং কবিরা শব্দের ইমারত তৈরি করেন। তোমরা জানো যে একটি দালান তৈরি করতে হলে আমরা জানি যে ইটের প্রয়োজন হয়, সুরকির প্রয়োজন হয়, তারপরে আমরা পলেস্তারেতের প্রয়োজন হয় এবং এরপরে আমরা দেখি যে সেখানে রং দিয়ে মনের মাধুরী মিশিয়ে সেই ইমারতটাকে তৈরি করা হয়। কবিরাও এমন চেষ্টা করেন যৌক্তিক, বস্তুনিষ্ঠ, জীবন ঘনিষ্ঠ শব্দমালা দিয়ে তারা নিজের মনের কথাগুলো প্রকাশ করেন। সেই প্রকাশের মধ্যে প্রতিবাদ থাকে, সেই প্রকাশের মধ্যে মানুষের অধিকারের কথা থাকে, সেই প্রকাশের মধ্যে মানব সেবার কথা থাকে। তারা এই মানব সেবার জন্য কবিতার মাধ্যমে আহ্বান করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি তোমাদেরকে প্রবন্ধ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করছি। প্রকৃষ্টরূপে যে বন্ধন সেটা হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ ক্ষেত্রে বিশিষ্ট সাহিত্যিক রামগতি ন্যায়রত্ন তিনি বলেছিলেন যে মস্তিষ্ক কোটরবাসী চিন্তাকৃত রাশি রাশি, অসংখ্য এবং রাশি রাশি চিন্তার সমন্বয়ে যুক্তি এবং সত্যের যে উপলব্ধি সেটি হচ্ছে প্রবন্ধ। যা কিছু মানুষের মস্তিষ্ক জাত, বিবেচনা প্রসূত, যুক্তির মাধ্যমে যা গ্রাহ্য, সেই সকল বিষয়কে নিয়ে প্রবন্ধ রচিত হয়ে থাকে এবং বস্তুনিষ্ঠ বিষয়গুলো প্রবন্ধের মধ্যে উঠে আসে। প্রবন্ধের মধ্যে আবিষ্কার থাকে, নিত্য নতুন তথ্য থাকে, উপাত্ত থাকে, এর মাধ্যমে প্রবন্ধ তৈরি। এরপরে আমরা দেখি বাংলা ছোট গল্প। বাংলা সাহিত্যের মধ্যে ছোট গল্পের অবস্থান অনেক পরে, কিন্তু পরে এসে মানুষের হৃদয়ে অনেক বেশি স্থান করে নিয়েছে আগে। এর মূল কারণ হচ্ছে বাংলা ছোট গল্প অল্প পরিসরে পড়ে শেষ করা যায়, পাঠক এতে অনেক বেশি আনন্দ লাভ করেন এবং সাহিত্যে যে রস আস্বাদন করা, সে রস আস্বাদনের একটি সুন্দর এবং বড় মক্ষম মাধ্যম হচ্ছে ছোট গল্প। বাংলা ছোট গল্পের প্রতীকী হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাংলা প্রবন্ধের উদ্ভব, বিকাশ এবং সমৃদ্ধি তার হাত দিয়ে শুরু হয়েছে। সেই ধারাবাহিকতা এখন বাংলা ছোট গল্প নানা আঙ্গিকে, নানা বিন্যাসে লিখিত হচ্ছে এবং বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। এরপরে আমরা দেখি নাটক সাহিত্য। সংস্কৃত নট থেকে নাটক শব্দের উৎপত্তি। নট শব্দের অর্থ হচ্ছে নমস্কার। আমরা দেখি একসময় নাটক মঞ্চস্থ হতো এবং মঞ্চে কুশীলব অর্থাৎ যারা অভিনয় করে তা নানা অঙ্গভঙ্গির মাধ্যমে, সাজসজ্জার মাধ্যমে এবং মঞ্চে নড়াচড়ার মাধ্যমে নাটকটিকে শুরু থেকে পল্লবিত করে সমাপ্তির দিকে নিয়ে যেত। এই জন্য সংস্কৃত নট থেকে নাটক শব্দের উৎপত্তি। ব্যাপকার্থে নাটককে বলা হয় সমাজের দর্পণ। নাটক একটি দৃশ্যকাল। সরাসরি নাটকের মধ্যে সাহিত্যে 2 ধরনের স্বাদ আস্বাদন করা যায়, যা দেখা যায় আবার সংলাপের মাধ্যমে শোনা যায়। এই জন্য সংলাপাত্মক সাহিত্যকর্মকে নাটক বলা হয়ে থাকে, কারণ সংলাপ হচ্ছে নাটকের প্রাণ। এর সাথে নাটকের আরেকটি বিষয় হচ্ছে দ্বন্দ্ব এবং দ্বান্দ্বিক বিষয়ের একটি যৌক্তিক প্রয়াসের মাধ্যমে নাটক তৈরি হয়। বাংলা সাহিত্যের নাটক অনেক বেশি সমৃদ্ধ। তাহলে আমরা জানি তোমাদের পাঠ্য রয়েছে সিরাজউদ্দৌলা নাটক, তোমাদের পাঠ্য রয়েছে প্রবন্ধ, তোমাদের পাঠ্য রয়েছে কবিতা, তোমাদের পাঠ্য রয়েছে গল্প। এবার আমরা উপন্যাস নিয়ে কথা বলব। বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে উপন্যাস। বাংলা উপন্যাসের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিশেষ ভূমিকা রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসকে একটি পূর্ণতা দান করেছেন। মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমরা মীর মোশাররফ হোসেনের নাম বলতে পারি। বিষাদ সিন্ধু উপন্যাসের মাধ্যমে
মুসলিম সম্প্রদায় বাংলা উপন্যাসে বিশেষ ভূমিকা রেখেছেন। আর এদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা সহ আরও অনেকগুলো প্রায় 14টি উপন্যাস তিনি রচনা করেছেন। তার মাধ্যমে বাংলা উপন্যাস একটি পূর্ণতা লাভ করেছে। তো উপন্যাসের ক্ষেত্রে বলা হচ্ছে যে যেমন ছোট গল্প খণ্ডিত বিষয় নিয়ে কথা বলে, এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম তার বর্ষাযাপন কবিতার মধ্যে ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন দেখুন যে শেষ হইয়া হইল না শেষ, এবং সেটা পাঠ করে মানুষের মধ্যে অতৃপ্তি থেকে যায়। কিন্তু উপন্যাস ক্ষেত্রে আমরা দেখি সেখানে পাঠক উপন্যাসটি পাঠ করে এটির একটি কুল কিনারা পাবে, এর একটি সফল সমাপ্তি আছে এবং শুরু আছে। এই জন্য উপন্যাসকে বলা হয় যে মানুষের পূর্ণাঙ্গ জীবনের একটি ফিরিস্তি সেখানে উপস্থাপিত হয়। সেখানে অনেক চরিত্র সমাবেশ থাকে, কাহিনী থাকে, উপকাহিনী থাকে, প্লট থাকে, ঘটনার ঘনঘটা থাকে, যেটি আমরা উপন্যাসের মধ্যে দেখতে পাই। এবং তোমাদের পাঠ্যপুস্ত লালসাল উপন্যাসের মধ্যে তোমরা পাবে যে উপন্যাস কি এবং উপন্যাসের মধ্যে কোন কোন বিষয়গুলো উপস্থাপিত হয়। যে শিক্ষার্থী কিন্তু তাহলে আমরা এই পর্যায়ে কবিতা সম্পর্কে জানলাম, আমরা গল্প সম্পর্কে জানলাম, আমরা নাটক সম্পর্কে জানলাম, স্বল্প পরিসরে আমরা উপন্যাস সম্পর্কে জানলাম। আজকে আমি তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করি। প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা জানো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে নৈর্ভিত্তিক প্রশ্নের একটি বিষয় থাকে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে কোনো প্রবন্ধ, কোনো গল্প, কোনো কবিতা পড়ানোর আগে আমি মনে করি আমাদেরকে 3টি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। সেই 3টি প্রশ্নটা কি? কে লিখেছেন? কে লিখেছেন আমরা দেখব যে শুরুতেই যিনি গল্পটি লিখেছেন সেই গল্পকারের পরিচিতি দেয়া থাকে, সেই গল্পকারের জন্ম তারিখ দেয়া থাকে। গল্পের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে তার অবদান সম্পর্কে বর্ণনা দেওয়া থাকে, তার লেখার বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা দেওয়া থাকে। কি লিখেছেন অর্থাৎ তিনি যে গল্পটা লিখেছেন সেই গল্পটা সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হবে। তোমরা জানো সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মূল বইয়ের বিকল্প আমাদেরকে মূল টেক্সটটা ভালো করে পড়তে হবে, অর্থাৎ গল্পটা A to Z শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। গল্পের মধ্যে চরিত্র সম্পর্কে জানতে হবে, সহচরিত্র সম্পর্কে জানতে হবে, নায়ক সম্পর্কে জানতে হবে, নায়িকা সম্পর্কে জানতে হবে, গল্পের মূল বক্তব্যটা কি সে সম্পর্কে জানতে হবে, এবং গল্পের মধ্যে গল্পকার যে সকল তাৎপর্যময় বক্তব্যগুলো উপস্থাপন করেছেন সেইগুলোর সম্পর্কে আমাদেরকে ধারণা অর্জন করতে হবে। এখন এইগুলো উত্তর আমরা কোথায় পাবো? তাহলে শুরুতে কে লিখেছেন তার সম্পর্কে জানলাম, গল্পটা পড়ে গল্পকার কি লিখেছেন সে সম্পর্কে জানলাম। তাহলে এরপরে প্রশ্ন হবে কেন লিখেছেন? তাহলে কে লিখেছেন, কে লিখেছেন এবং কেন লিখেছেন। কেন লিখেছেন এই বিষয়টা আমরা বইয়ের শেষে পাঠ পরিচিতির মধ্যে দেখতে, যেখানে গল্পের মূল বক্তব্য উপস্থাপিত হয়ে গেল। পাশাপাশি গল্পের শেষে শব্দার্থ, টিকা, টিপ্পণীগুলি দেওয়া থাকে। এগুলি থেকেই কিন্তু তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্নের উত্তর আসে, প্রশ্ন আসে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিচ্ছি। বলা হয়ে থাকে যদি তুমি হাসতে চাও তাহলে রবীন্দ্রনাথের কাছে চাও, যদি তুমি নাচতে চাও তো তাও রবীন্দ্রনাথের কাছে চাও, আর যদি তুমি কাঁদতে চাও তাও রবীন্দ্রনাথের কাছে। বাংলা সাহিত্যে হাসি, কান্না, আনন্দ, বেদনা, প্রাপ্তি, অপ্রাপ্তি, প্রত্যাশা এই সব কিছুর সমন্বয় রবীন্দ্র সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাই। তিনি এই সবগুলো একটা ঐক্যতান করেছেন, এই জন্যই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে একমাত্র মহাকাব্য ছাড়া সাহিত্যের সকল শাখায় রবীন্দ্রনাথ ঠাকুরের সদর্পে বলিষ্ঠ যাতায়াত ছিল, এবং তিনি সব বিষয়ের উপরে চমৎকার অবদান রেখেছেন এবং আমাদের বাংলা সাহিত্যকে বৈশ্বিকভাবে পরিচিতি দান করেছেন। তাহলে আজকে আমরা রবীন্দ্রনাথের অপরিচিত গল্প সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। তার আগে রবীন্দ্রনাথ সম্পর্কে আমি তোমাদের কিছু দৃষ্টি আকর্ষণ করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 সালে এবং মৃত্যু হচ্ছে 1941। তার মায়ের নাম হচ্ছে সারদা দেবী এবং পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন
এবং গীতাঞ্জলির ভূমিকা তিনি নিজেই ইংরেজিতে অনুবাদ করেছেন। আজকে যে আমরা গল্পটি পড়ব সেই গল্পের নাম হচ্ছে অপরিচিতা। তোমরা জানো যে গল্পের ক্ষেত্রে বা কোনো সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গল্পে যে নায়িকা তার নাম হচ্ছে কল্যাণী, আর যে নায়ক তার নাম হচ্ছে অনুপম। এই কল্যাণী শেষ পর্যন্ত পরিচিত হয়েও অপরিচিতা থেকে গেল অনুপমের কাছে, গল্পের কথক অনুপমের কাছে। সেই অর্থে আমরা দেখি এই গল্পের একটি সার্থকতা রয়েছে, নামকরণের সার্থকতা রয়েছে। গল্পের নামকরণ থেকে কিন্তু সহজেই উপলব্ধি করা যায় গল্পে কোন বিষয়ে আলোচনা করা হয়। আমরা সবাই জানি, বলা হয়ে থাকে যে বৃক্ষ তোমার নাম কি, ফলে হয়েছে। অর্থাৎ ফলের মাধ্যমে বৃক্ষ সম্পর্কে যেমন ধারণা অর্জন করা যায়, তেমনিভাবে একজন সাহিত্যিকের সাহিত্যকর্ম সম্পর্কে তার গল্পের নামকরণ থেকে সহজেই অনুমান করা যায় যে এই গল্পে কোন বিষয়ে আলোচনা করা হচ্ছে বা হবে। তাহলে অপরিচিতা এটি একটি স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দ, তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো নারী সম্পর্কে আলোকপাত করা হবে এবং সেই নারীর বিভিন্ন বিষয় হতে পারে, তার বিবাহ সম্পর্কিত হতে পারে, তার অন্য সম্বন্ধবাদ সম্পর্কে হতে পারে, অথবা কোনো প্রাপ্তি অপ্রাপ্তির সম্পর্কে হতে পারে, সে বিষয়ে আমরা আলোচনা করি। তাহলে রবীন্দ্রনাথ সম্পর্কে বলছিলাম যে রবীন্দ্রনাথ বাংলা ছোট গল্পের পথিকৃৎ। বাংলা ছোট গল্পের উদ্ভব বিকাশ এবং সমৃদ্ধির ক্ষেত্রে রবীন্দ্রনাথের বিশেষ অবদান ছিল। বাংলা ছোট গল্পের তার অনেক তিনি বাংলা ছোট গল্প সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন ওই বর্ষা যাবন কবিতার মধ্যে, যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, এবং শেষে বলা হয়েছে যে শেষ নিয়ে অপরিণত শেষ। বাংলা ছোট গল্প একেবারে সমাজে অপ্রান্তে, অস্পর্শ, অগুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কি হতে পারে, রচিত হতে পারে। যেমন আমরা দেখেছি যে কোনো কোনো গল্প, যেমন মানিক বন্দ্যোপাধ্যায় টিকটিকি নিয়ে গল্প রচনা করেছে, মানিক বন্দ্যোপাধ্যায় কুমির নিয়ে গল্প রচনা করেছে, আরও অনেকেই অনেক অগুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে গল্প রচনা করেছেন, কিন্তু সেখানেও একটা গুরুত্বের রয়েছে, সেখানে একটা তাৎপর্যময় বিষয় রয়েছে। এটাই হচ্ছে ছোট গল্পের বিশেষ ক্যারিশমা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তার 16 বছর বয়সে প্রথম গল্প লিখেছেন ভিখারিণী, এবং সর্বশেষ তার গল্পের নাম হচ্ছে মুসলমানের গল্প। তার গল্পখণ্ড যেটা গল্পগুচ্ছ, সেখানে আমরা দেখেছি 95টি গল্প রয়েছে, এবং তার এই গল্পগুচ্ছটি 3টি খণ্ডের সংকলন, 3টি খণ্ডের সমন্বয়ে গঠিত। 3টি খণ্ড হচ্ছে সে, গল্পস্বল্প এবং লিপিকা। সে, গল্পস্বল্প এবং লিপিকা, সেই শব্দটা এইভাবে লিখতে হবে, সে গল্পস্বল্প এবং লিপিকা। এই অপরিচিত গল্পে আমরা দেখি যে এটি উত্তম পুরুষে রচিত একটি গল্প। গল্পের কথা হচ্ছে অনুপম কিন্তু এই গল্পের নায়ক। কিন্তু নায়কোচিত বৈশিষ্ট্য আমরা অনুপমের মধ্যে দেখতে পাই না। তিনি পিতৃতান্ত্রিক সমাজে এবং মাতৃ আজ্ঞা থেকে তিনি বের হতে পারেন না, এবং তার জবানিতে তিনি এই গল্প সম্পর্কে বলেছিলেন যে আমি অনেকটা মাতাল ফুলের মতো, আমি দেখতে সুন্দর, আমি উচ্চশিক্ষিত, আমি MA পাস করেছি, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু গল্পে যে যৌতুক প্রথা নিয়ে আলোচনা হয়েছে, গল্পের যে নায়িকা কল্যাণীকে আমি রক্ষা করতে পারি না, আমি কথার কাছে, কাস্টমের কাছে, রীতির কাছে আমি আবদ্ধ হয়ে পড়ি। সেই কথা এবং কাস্টমটা কি? যৌতুক। এই শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে যৌতুক একটি সামাজিক ব্যাধি। আজকের এই আধুনিক সমাজেও আমরা দেখি যৌতুকের করাল গ্রাসে পড়ে কন্যা দায়গ্রস্ত পিতা সর্বশান্ত হয়ে পড়ে। এই জন্য একজন সাহিত্যিক সবসময় সমাজদর্শী, সমাজে চলমান
অনাচার, অবিচার, অত্যাচার এই বিষয়গুলো সাহিত্যকর্মের মধ্যে উঠে আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্প এর ব্যতিক্রম নয়। আমি তোমাদেরকে বলেছি যে গল্পের শেষে এই গল্পের গল্পের বিষয় কি সে সম্পর্কে আলোকপাত করা হয়েছে এবং সেখানে চমৎকার করে গল্পকার নিজে উপস্থাপন করেছেন। অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী। তাহলে এই গল্পের যে যৌতুকতার শিকার হয়েছেন যে নারী তার নাম হচ্ছে কল্যাণী, তিনি হচ্ছেন এই গল্পের নায়িকা। অমানবিক যৌতুক কথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতিপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। আমরা দেখেছি হৈমন্তী গল্পের মধ্যেও রবীন্দ্রনাথ এই সামাজিক সমস্যা অর্থাৎ যৌতুক কথা নিয়ে তিনি গল্প রচনা করেছেন। সেখানেও তিনি বঞ্চিত নারীর অধিকার নিয়ে সোচ্চার ছিলেন এবং বক্তব্য রেখেছেন। আজকের এই অপরিচিত গল্পেও তিনি তার ব্যত্যয় ঘটাননি। কিন্তু এই গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা শোনালেন। এই গল্পের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তার আগের গল্পগুলোতে আমরা দেখি যে হৈমন্তী গল্পে সেখানে নারী যৌতুকের শিকার হয়েছেন, সেখানে তার পাশে কোনো পুরুষ ছিলেন না। কিন্তু এখানে আমরা দেখি যে এই যৌতুক প্রথার বিরুদ্ধে কল্যাণী যেমন প্রতিবাদ করেছেন তেমনি তার বাবা শম্ভুনাথ সেন তিনিও এর বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং বাবা হিসাবে সমাজের এই অনাচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, তথাকথিত ধনীদের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই গল্পের। এই জন্য বলা হচ্ছে যে এই গল্পেই প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা শোনালেন। এই গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা ও আচরণে সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন। আমাদের সমাজে চলমান গেড়ে বসা যে যৌতুক প্রথা তার বিরুদ্ধে একটি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, প্রতিবাদী ভূমিকা রেখেছেন কন্যা কল্যাণী এবং বাবা শম্ভুনাথ সেন। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনার ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তি গল্পটিকে সার্থকতা দান করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জেনে গেলাম যে এই গল্পের নায়ক হচ্ছে অনুপম। তিনি একজন উচ্চশিক্ষিত পুরুষ, তবে তিনি তার পারিবারিক গণ্ডি থেকে বেরিয়ে, পারিবারিক রীতিনীতি থেকে বেরিয়ে তার যে যোগ্যতা সেটা প্রমাণ দিয়ে দিতে পারে। এবং গল্পের মধ্যে বলা হচ্ছে যে সে অন্নপূর্ণার কোলে এখনো শুয়ে আছে, অর্থাৎ সে যেন এখনো মায়ের কোলে শুয়ে আছে, যদিও তার বয়স হয়েছে, তার বয়স 27, কিন্তু সেরকম কোনো প্রজ্ঞা, সে এই অত্যাচারের বিরুদ্ধে সেরকম কোনো ভূমিকা আমরা তাকে গল্পে রাখতে দেখিনি। অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে অপরিচিতা কার জবানিতে লেখা? উত্তম পুরুষের জবানিতে লেখা। এবং এই অপরিচিতা গল্পটির কথককে অনুপম। গল্পের কথক অনুপম 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ে সেই বাঙালি যুবক যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্ব রহিত। তার মধ্যে ব্যক্তিত্ব বলে কোনো কিছু নেই। তিনি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে শিক্ষিত হয়েও তিনি প্রতিবাদ করতে পারছেন না, প্রতিবাদের সাহস তার নেই। পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মত। গল্পটা খুব চমৎকার, তাকে পুতুলের সাথে তুলনা করছেন যে পুতুলের আমরা দেখি অনেক সুন্দর, সে মাকাল ফল, কিন্তু তার কোনো কি নেই, প্রতিবাদ নেই, তার বাকশক্তি নেই, বাক রহিত নেই। এমনিভাবে পুতুলের মতোই আমরা দেখি যে এই গল্পে অনুপমকে ভূমিকা রাখতে তিনি কোনো প্রতিবাদ করতে পারেন না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন। তাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কোল সংলগ্ন শিশু মাত্র। তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানের অসম্মতির গল্পটি শীর্ষমুখ। শম্ভুনাথ সেন এই গল্পে একটি টার্নিং পয়েন্ট, যিনি এই আধুনিক যুগের
শিক্ষিত মার্জিত রুচিশীল পিতা অন্যায়ের বিরুদ্ধে তিনি কি করেছেন? প্রতিবাদ করেছেন। নিজেকে তিনি নতজানু করেননি তথাকথিত ধনিক শ্রেণীর কাছে। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংগঠনে করে। বিয়ের লগ্ন যখন প্রস্তুত তখন কন্যার লক্ষ্যভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবকে সংকেতবহ করে তুলেছে। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর সুচি শুভ্র আত্মপ্রকাশই ভবিষ্যতের নতুন নারীর আগমনের ইঙ্গিতে পরিসমাপ্ত। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপস্খলনের অকপট কথামালা, অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরে গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখেছি যে এই গল্পের অপরিচিতা হলো এই গল্পের নায়িকা কল্যাণী। কল্যাণীর বয়স হচ্ছে 15 বছর এবং অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছে প্রমোদ চৌধুরীর সবুজপত্র পত্রিকা 1914 সালে। তোমরা জানো বাংলা সাহিত্যে সবুজপত্র পত্রিকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সবুজপত্র পত্রিকার মাধ্যমে আজকে আমরা যে বাংলা চরিত্র রীতির বক্তব্য উপস্থাপন করছি, এটি কিন্তু সবুজপত্র পত্রিকার মাধ্যমে শুরু হয়েছে এবং রবীন্দ্রনাথ নিজেও এই চরিত্র রীতির মাধ্যমে লেখনী শুরু করেছেন সবুজপত্র পত্রিকার মাধ্যমে। পিতা শম্ভুনাথ সেনের বয়স হচ্ছে 40 বছর। আর আমাদের আজকের এই গল্পের যে নায়ক বলেছিলাম অনুপম, তার বয়স হচ্ছে 27। এছাড়াও এই গল্পের মধ্যে আমরা দেখি যে বলা হচ্ছে যে অনুপমের পিতা একজন ধনাঢ্য উকিল ছিলেন, তিনি মৃত। তার বাবা আছেন, কিন্তু মা আছেন। মা থাকা সত্ত্বেও তার অভিভাবকদের আসনে শক্তভাবে বসে আছেন তার মামাই হচ্ছে এই গল্পের এক ধরনের নেতিবাচক ভূমিকা তিনি রেখেছেন এবং তিনি এত বেশি তাকে আমরা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার প্রতিনিধি বলতে পারি, যার কাছে টাকাই বড়, মান সম্মান গুরুত্বপূর্ণ নয়। এবং তিনি বলেছেন যে তার এমন একজন ব্যয় প্রয়োজন যে কখনো কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করবে না এবং সবসময় নতজানু হয়ে থাকে। এবং আমরা দেখি গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত এই মামার একটা নেতিবাচক ভূমিকা থাকে এবং তার ভূমিকার কারণেই কিন্তু শেষ পর্যন্ত কল্যাণী অনুপমের কাছে অপরিচিতা থেকে যায় এবং তাদের বিবাহ সম্পন্ন হয়। আর গল্পের কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে গল্পের কি থাকবে না, সফল সমাপ্তি থাকবে না। পাঠক গল্পটা পড়ে সে কৌতূহলী হবে, তার মধ্যে একটা অতৃপ্তি কাজ করবে। এটি কিন্তু গল্পকার সার্থকতা। রবীন্দ্রনাথ সেটা সেই ক্ষেত্রে অনেক বেশি সফলতার পরিচয় দিয়েছে। আমরা আরেকটা দেখি যে এই গল্পে অনুপমের একজন ঘনিষ্ঠ লোক ছিলেন হরিশ, তার ঘনিষ্ঠ বন্ধু। সেও শিক্ষিত মার্জিত, কিন্তু সেও এখানে এই কল্যাণের উপর কিংবা কল্যাণের বাবার উপর যে যৌতুকের নিপীড়ন অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে কোনো ভূমিকা রাখতে পারেনি। গল্পের মধ্যে আমরা দেখি যে আরেকজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তিনি হচ্ছেন বিনু দাদা, যিনি অনুপমের পক্ষ হয়ে মেয়েকে প্রথম আশীর্বাদ করতে গিয়েছেন। আমরা জানি যে আমাদের আজকের এই সমাজে ছেলে মেয়েকে দেখেন, মেয়ে ছেলেকে দেখেই কিন্তু বিবাহের উদ্যোগ হয়, এটাই হচ্ছে প্রকৃত নিয়ম। কিন্তু আমরা এখানে দেখি যে অনুপম যখন তার সাথে শুভ পরিণয়ে আবদ্ধ হওয়ার সম্ভাবনাময় নারীকে দেখতে চেয়েছেন, কিন্তু তার পরিবারের পক্ষ থেকে তাকে সে সুযোগ দেওয়া হয়। তার মামা বলেছেন যে অনুপম কি দেখবে, আশীর্বাদের জন্য আমি তার বিনু দাদাকে পাঠাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি গল্পটাকে 4টি পর্বে বিভাজন করা হয়েছে। 1, 2, 3, 4 পর্বে রবীন্দ্রনাথ 4 ভাবে
গল্পের একটি সমাপ্তি দিয়েছেন। প্রথম পর্বে আমরা বলতে পারি যে বিবাহের কথাগুলো উঠে এসেছে, অনুপম তার কথোপকথনের মাধ্যমে বিবাহের কথাগুলো বলেছেন। দ্বিতীয় পর্বে বিবাহের উদ্যোগ আমরা দেখি, এবং তৃতীয় পর্বে বিবাহের সমস্ত আয়োজন আমরা দেখি, এবং শেষে দেখি চতুর্থ পর্বে বিরহ পর্ব, এবং অনুপম তার আত্মগ্লানি জর্জরিত জীবনের কথা তিনি বলেছেন। এবং সেখানে ট্রেনের মধ্যে কাকতালীয়ভাবে আমরা দেখি কল্যাণীর সাথে আবার অনুপমের সাক্ষাৎ হয়, কিন্তু সেই কল্যাণী কিন্তু অধরায় থেকে যায়। সেই অধরাকে কল্পনা করেই কিন্তু গল্পের সমাপ্তি হয়েছে, এবং গল্পটা চমৎকারভাবে শেষে উপস্থাপন করেছেন। তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি বলেছেন, ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গল্পের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তাৎপর্যবহ সংকেতবাহী বাক্য থাকে, যেগুলো তোমাদের সৃজনশীল পরীক্ষা আসে ব্যাখ্যা করার জন্য, জ্ঞান তোমার উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আসে, তোমার প্রয়োগের ক্ষেত্রে আসে। তোমাদেরকে এই শব্দার্থ এবং টিকা টিপ্পণীগুলোর ক্ষেত্রে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। তোমরা এই সকল বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকবে, এবং এগুলো থেকে প্রশ্ন আসে। যেমন একটা শব্দ আছে শেকরা, শেকরা বানানো আমরা দেখি এরকম, শেখরা। এই শেখরা শব্দের অর্থ হচ্ছে স্বর্ণকার। স্বর্ণকার আমরা দেখি নানা শ্রেণীর পেশাজীবী আমার মধ্যে আছে, কামার, কুমার। যেমন একটা পেশার কথা আমি তোমাদেরকে বলি, নরসুন্দর। নরসুন্দর হচ্ছে নাপিতকে বলা হয় নরসুন্দর। তেমনি একটি পেশার নাম হচ্ছে শেখরা। শেখরা শব্দ অর্থ হচ্ছে স্বর্ণকার। আরো অনেকগুলো শব্দ এখানে আছে, যেমন প্রদূষ। প্রদূষ শব্দের অর্থ, প্রদূষ যদি পরীক্ষা আসে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রদূষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা। পঞ্চস্বর। পঞ্চস্বরটা কি? পঞ্চস্বর সম্পর্কে বলা হচ্ছে মদন দেবের ব্যবহার্য 5 ধরনের বাণ। 5 ধরনের বাণকে বলা হয় পঞ্চস্বর। এবং প্রজাপতি। প্রজাপতি হচ্ছে জীবের স্রষ্টা, এবং তাকে বলা হয় বীর দেবতা। গজানন। গজ মানে হাতি, আনন মানে জাত। এখানে গজানন বলতে দেবতা গণেশকে বোঝানো হয়েছে। মৃদঙ্গ। মৃদঙ্গ একটি শব্দ ব্যবহৃত হয়েছে আমাদের এই গল্পে। মাটির ফুলের দুপাশে চামড়া লাগানো এক ধরনের বাদ্যযন্ত্র। তাহলে মৃদঙ্গ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। জড়িনা। জড়িনা শব্দের অর্থ হচ্ছে আলস্যতা বা জড়ত্ব। ধোয়া। গানের যে অংশ দোহারা বারবার পরিবেশন করেন তাকে বলা হয় ধোয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আমি আশা করব তোমরা আমাদের গল্পগুলো মনোযোগ সহকারে শুনবে, জানবে, বুঝবে, এবং তোমরা তোমাদের এই ক্লাস সম্পর্কে তোমাদের মন্তব্যগুলো আমাদেরকে জানাবে। আমরা যেন পরবর্তীতে তোমাদের ক্লাসকে আরও বেশি সমৃদ্ধ করতে পারি, আরও বেশি তথ্য উপাত্ত দিয়ে ক্লাসটাকে সুন্দর করতে পারি, প্রাঞ্জল করতে পারি, সাবলীল করতে পারি, সেই বিষয়ে তোমাদের পরামর্শ কামনা করছি। আমি আমার পরিচয় দিয়ে নিয়ে আছি, এখন শেষে আমার পরিচয় দিয়ে বিদায় নিচ্ছি। আমার নাম মোহাম্মদ সাইফুল আজিব, আমি সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ। তোমাদের সাথে আমার বিশেষত ক্লাস হবে নির্মিতি অংশ নিয়ে, যেহেতু আমরা এখনও আমাদের পাঠ পরিকল্পনার পূর্ণাঙ্গ রূপ হাতে পাইনি। এই জন্য যেই বিষয়টা তোমাদের শুরুর দিকে আছে সেই বিষয়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করলাম, অর্থাৎ আজকেই আমরা গল্প, অপরিচিত গল্প নিয়ে আলোচনা করলাম। তোমাদের প্রতি দাবি থাকবে যে ওই যে তোমাদেরকে আমি বলেছি যে কে লিখেছেন সেই সম্পর্কে তোমরা বইতে পাবে, কী লিখেছেন তোমাদের গল্পটা পড়তে হবে, এবং কেন লিখেছেন তোমাদেরকে শেষে যে মূল বক্তব্য দেওয়া আছে, পাঠ পরিচিতি দেওয়া আছে, সেটা তোমাদেরকে ভালো করে। সর্বশেষ বলবো যে আসলে
মূল বইয়ের কোনো বিকল্প নেই। বাংলা প্রথম পত্র ভালো করার জন্য তোমাদেরকে মূল বইটা ভালো করে পড়তে হবে। মূল বইয়ের ভিতরে যে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বক্তব্যগুলো গল্পকার দিয়েছেন সেই বিষয়গুলো ব্যাখ্যা তোমাদেরকে জানতে হবে। টিকা শব্দার্থগুলো ভালো করে জানতে হবে। এগুলো জানলে পরে তুমি খুব সহজেই বাংলা প্রথম পত্রে ভালো উত্তর করতে পারবে বলে আমরা আশা রাখি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।